বাংলাদেশের রাজনীতিতে ঘটছে এমন কিছু ঘটনা যেগুলোকে আলাদা করে দেখলে মনে হয় সাধারণ ঘটনা, কিন্তু আপনি যখন এই বিষয়গুলোকে একসাথে করে দেখবেন তখন বুঝতে পারবেন যে বাংলাদেশকে নিয়ে হচ্ছে গভীর একটি ষড়যন্ত্র। একদিকে তারেক রহমানের চীন সফর, অন্যদিকে সীমান্তে পুশিং বিতর্ক, আর ঠিক একই সময় রংপুরের পলাশবাড়িতে ৮২ ফুট উঁচু রাম মূর্তি নিয়ে সারা দেশ জুড়ে উত্তেজনা। এখন এই বিষয়গুলো কি আলাদা আলাদা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এই তিনটি বিষয় একে অপরের সাথে কানেক্টেড? কারণ রাজনীতিতে অনেক সময় শুধু ঘটনা নয়, বরং ঘটনার টাইমিংটি আসল গল্প বলে দেয়। এখন প্রশ্ন হলো, এই ঘটনাগুলো কি শুধুই কাকতালীয় বিষয়, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক উদ্দেশ্য? আজকে সেই বিষয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমি তৌফিক আহমেদ এবং আপনারা দেখছেন বিটি পলিটিকা। প্রথমে আসি চীন সফরের বিষয়। বাংলাদেশের নতুন সরকারের সবচেয়ে আলোচিত কূটনৈতিক পদক্ষেপগুলোর মধ্যে এটি একটি। কারণ এটি শুধু ছবি তোলা অথবা সো-কল্ড বিদেশ সফর নয়, এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সফর হতে যাচ্ছে। এবং এই সফরে উঠে আসতে পারে বেশ কিছু বিতর্কিত বিষয়, যেমন তিস্তা প্রকল্প, চীনা বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, এমনকি প্রতিরক্ষা সহযোগিতাও। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, চীনের সাথে সম্পর্ক করলে সমস্যা কোথায়? দেখুন, সমস্যা আমাদের নয়, সমস্যা হচ্ছে ভূ রাজনীতির। কারণ দক্ষিণ এশিয়ায় চীন এবং ভারত শুধু দুটি প্রতিবেশী দেশ নয়, এরা এখন একে অপরের শত্রু। যেখানে চীন পা ফেলে সেখান থেকে ভারত পা তুলে নেয়, এমন একটি বিষয় দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো, এই সফর থেকে বাংলাদেশ কি কি পেতে পারে? প্রথমত, সবচেয়ে বড় সম্ভাবনার দিকটি হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা। চীন যদি বাংলাদেশে নতুন অর্থায়ন, অবকাঠামো প্রকল্পে অর্থায়ন বাড়ায়, তাহলে এটি হবে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় সুসংবাদ। দ্বিতীয় বিষয়টি হচ্ছে তিস্তা প্রকল্প। যেহেতু বাংলাদেশ সরকার সম্প্রতি সময়ে তিস্তা প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছে, তাই এই সফরে তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাথে একটি চুক্তি হলেও হতে পারে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা। বাংলাদেশের সামরিক খাত কিন্তু অনেকাংশেই চীনের উপর নির্ভরশীল। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ বিমান কেনার চিন্তা ভাবনা করতেছে। এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে বেটার অপশন হতে পারে চাইনিজ যুদ্ধ বিমানগুলো। একে তো এদের দাম কম, দ্বিতীয়ত এরা কিন্তু ব্যাটেল প্রুফ। গত বছর ভারত পাকিস্তান যুদ্ধের কথা মনে আছে? हमारी सेना ने वो करके दिखाया जो कई दशकों तक कभी हुआ नहीं था। आज 10 मई आज 10 मई 05 AM F1 का फायदा। এই যুদ্ধে পাকিস্তান এই চাইনিজ যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে ভারতের 6টি যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছিল। I'll pick up from where I left day before yesterday. PAF versus IF 6-0. हमारी सेना ने वो करके दिखाया जो कई दशकों तक कभी हुआ नहीं था। এখন এই সফর শেষে এই তিনটি বিষয়ের, অর্থাৎ বড় বিনিয়োগ, তিস্তা প্রকল্প, প্রতিরক্ষা চুক্তি, এর মধ্যে যদি অন্তত দুইটি বিষয় সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে এই সফরটিকে কিন্তু শুধু একটি বিদেশ সফর বলা যাবে না, তখন এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি নতুন দিক নির্দেশনায় পরিণত হবে। এইখানে সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে দিল্লি। কারণ গত 16-17 বছরে ভারত বাংলাদেশের সাথে যে সম্পর্ক গড়ে তুলেছিল, শেখ হাসিনা পালানোর পর থেকে এই সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়। নিরাপত্তা, যোগাযোগ, ট্রানজিট, বাণিজ্য, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা অনেক বেড়েছিল। কিন্তু ক্ষমতা পরিবর্তনের পর বাংলাদেশ যদি দিল্লি এবং বেইজিং দুই দিকেই ভারসাম্য বজায় রাখতে চায়, তাহলে স্বাভাবিকভাবেই দিল্লি সেটা ভালো চোখে দেখবে না। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে কেউ নিজের প্রভাব কমতে দেখলে হাততালি দিয়ে বসে থাকে না। তারা প্রথমত পরিস্থিতি পর্যবেক্ষণ করে, এরপর প্রভাব ধরে রাখার জন্য বিকল্প কোনো রাস্তা খোঁজে। এটাই স্বাভাবিক। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। ঠিক যেই সময় তারেক রহমানের চীন সফর নিয়ে আলোচনা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সীমান্তে শুরু হয় পুশিনের ঘটনা। প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন বর্ডার দিয়ে হাজার হাজার ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছিল। কিন্তু এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, এই পুশিনের ঘটনা এবং তারেক রহমানের চীন সফর যে একই সুদের গাথা, এটার কিন্তু কোনো দালিলিক প্রমাণ আমার হাতেও নেই, আপনার হাতেও নেই। কিন্তু এই বিষয়টা যে তারেক রহমানের চীন সফর ঠেকানোর জন্যই শুরু করা হয়েছিল, সেটা আমিও জানি, আপনিও জানেন, এমনকি মোদিজিও জানে। কারণ রাজনীতিতে একটা বিষয় আছে, প্রেশার উইদাউট ডিক্লারেশন, অর্থাৎ ঘোষণা ছাড়াই চাপ সৃষ্টি করা।
চাপ কিন্তু সবসময় যুদ্ধবিমান অথবা ট্যাঙ্কের মাধ্যমে আসে না। চাপ অনেক সময় কূটনীতি, অর্থনীতি, এমনকি সীমান্ত দিয়েও আসতে পারে। এখন প্রশ্ন হলো, এইসবের মাধ্যমে বাংলাদেশকে কি কোনো বার্তা দেওয়া হচ্ছে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই হচ্ছে। শুধু বার্তা নয়, বরং সতর্ক বার্তা। বর্ডার ইস্যু শেষ হতে না হতেই জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় পলাশবাড়ির রাম মূর্তি ইস্যু। স্থানীয় একটি বিতর্ক বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জাতীয় বিষয়ে পরিণত হয়। তবে এখানে একটা বিষয় বুঝতে হবে, বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু কখনোই শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। খুব দ্রুত এটি আন্তর্জাতিক আলোচনায় পরিণত হয়, বিশেষ করে ভারতীয় মিডিয়া এবং রাজনীতিতে। আর পলাশবাড়ির এই ইস্যুটি বিশ্লেষকদের আবার নতুন করে ভাবিয়ে তুলছে, তারেক রহমানের চীন সফরের আগেই এমন বিষয় কেন বারবার উঠতেছে। সবশেষে অনেক প্রশ্ন থেকেই যায়, তবে আসল প্রশ্ন রামমূর্তি অথবা পুশিং নিয়ে নয়। আসল প্রশ্ন হলো, বাংলাদেশ কি নতুন পররাষ্ট্রনীতির দিকে আগাচ্ছে? যদি আগায়, তাহলে সামনে আরও চাপ আসবে। আর যদি চাপ আসে, তাহলে বুঝতে হবে বাংলাদেশের এই অবস্থান পরিবর্তনকে সবাই সমানভাবে স্বাগত জানাচ্ছে না। দাওয়ার বোর্ড অলরেডি সাজানো হয়ে গেছে। এখন দেখার বিষয়, ঢাকা কি নিজের চাল নিজে দিবে, নাকি অন্য কারো চালের প্রতিক্রিয়ায় বসে থাকবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।